আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্না ওয়ার্ল্ডে। ট্রাম্পের পরাজয়ের শঙ্কায় ভারতীয় গণমাধ্যমের আর্তনাদ। এদিকে জয়ের দ্বারপ্রান্তে এসে যা বললেন বাইডেন। ফ্রান্সে তুর্কি গোষ্ঠীকে নিষিদ্ধ, উপযুক্ত জবাবের হুমকি তুরস্কের। অন্যদিকে ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ ম্যাক্রনের। এবং আর্মেনিয়ার কাছ থেকে আরও 7 এলাকা উদ্ধার করল আজারবাইজান। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নির্বাচন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু পুরো বিশ্বের কোটি কোটি মানুষের ঘুম হারাম। বিশেষ করে মধ্যপ্রাচ্য আর এশিয়ার দেশগুলোর টেনশন যেন সবচেয়ে বেশি। এশিয়ার দেশ ভারত, পাকিস্তান এবং চীনের গণমাধ্যমগুলো দুই ভাগ হয়ে পড়েছে। বিহার নির্বাচন বা অর্ণব গোস্বামীর গ্রেপ্তার নয়, ভারতীয় মিডিয়াও ব্যস্ত ট্রাম্পের জয় পরাজয় নিয়ে। কূটনৈতিক বা ভূরাজনৈতিক সমীকরণে তারা টেনে আনছে চীনকেও। ট্রাম্প না জো বাইডেন, কে জিতলে ভারতের লাভ, এমন সমীকরণে গেল কয়েকদিন ধরেই ব্যস্ত ভারতীয় গণমাধ্যম। বিশ্লেষকরা একের পর এক মতামত, মন্তব্য, প্রতিবেদনে ভরিয়ে ফেলছেন পত্রিকার পাতা। টিভি জুড়ে চলেছে সংলাপ। এমনকি নির্বাচনের দিন ভারতীয় টিভি পর্দাগুলো জুড়ে মার্কিন মূল্যকের রাষ্ট্রপতি নির্বাচনের খবরই গুরুত্ব পাচ্ছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ট্রাম্পের পরাজয়ে ভারতীয় গণমাধ্যম আর্তনাদ করছে। এদিকে একই দিনে বিহার রাজ্যে চলছে নির্বাচন এবং তারকা সাংবাদিক অর্ণব গোস্বামীকে চ্যাংদোলা করে পুলিশে গ্রেপ্তারও বড় ঘটনা এদিনকার মিডিয়ায়। তবে এসবকে ছাপিয়ে গেছে মার্কিন নির্বাচন। আনন্দবাজার পত্রিকার অনলাইনে ট্রাম্পের বক্তব্য, অভিযোগ এগুলোই উপরে থেকেছে। দ্য হিন্দুতেও শিরোনামে মার্কিন নির্বাচনের লাইভ আপডেট। ট্রাম্পের কোর্টে যাবার হুমকি ধামকিগুলো গুরুত্ব পেয়েছে। তারা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসদের নিয়ে একটি প্রতিবেদনে বলেছে, ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেটিক 4 প্রার্থী সবাই জিতেছে। একই খবর গুরুত্ব পেয়েছে টাইমস অফ ইন্ডিয়াতেও। পত্রিকাগুলো কিছু বিশ্লেষণও ছেপেছে। সেখানে বলা হচ্ছে, কৌশলগত দিকে ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক দ্রুত গভীরে পৌঁছেছে। তাই ফলাফলের উপর এই সম্পর্কের গভীরতায় পরিবর্তন আসতে পারে, কিন্তু সেই সম্পর্কের প্রভাব বেশ কিছু ভূরাজনৈতিক সমীকরণের উপর নির্ভরশীল। চীন, ইন্দো প্যাসিফিক, পাকিস্তান ও আফগানিস্তান ইস্যুগুলোতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। আরও বলা হচ্ছে, কাশ্মীর ইস্যু, নাগরিকত্ব আইন, দিল্লি রায়ট এসব বিষয় নিয়ে ডেমোক্রেটরা সরব, কিন্তু ট্রাম্প এসব নিয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত নেন। তাই প্রেসিডেন্ট পরিবর্তন হলে এসব বিষয়েও এর প্রভাব পড়বে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন, বহু লড়াইয়ের পর অর্জন করা মার্কিন গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবে না। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজ রাজ্য ডেলাওয়ারে কমলা হ্যারিসকে সঙ্গে নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় কথা বলেন তিনি। অন্যদিকে গত মঙ্গলবারে নির্বাচনের আগে 44টি রাজ্যে 3 শতাধিক মামলা হয়েছে ডাকযোগে ভোট দেওয়ার ব্যাপারে। মামলাগুলো হয়েছে ব্যালট গ্রহণের সময়সীমা, সাক্ষীর স্বাক্ষরের প্রয়োজনীয়তা এবং খামগুলো পোস্ট করার মতো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে, উইসকনসিনের ভোট আবারও গণনা করা হোক। 2016 সালেও সেখানে ভোট পুনরায় গণনা করা হয়েছিল, আর তাতে ফল কিছুটা পরিবর্তন হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে ভোটের ব্যাপারে অভিযোগ করতে হলে রাজ্য সরকারের আদালতে যেতে হবে। রাজ্যের বিচারক সেই অভিযোগ খারিজ করে দিতে পারেন কিংবা ভোট পুনরায় গণনার নির্দেশ দিতে পারেন। এমনকি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের বিচার বিভাগের রায় বাতিলের সিদ্ধান্ত দিতে পারেন। এদিকে হোয়াইট হাউসে যাওয়ার জন্য প্রয়োজনীয় 270 ইলেকটোরাল কলেজ ভোটের কাছাকাছি পৌঁছে গেছেন জো বাইডেন। 264 ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে এগিয়ে আছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান দলীয় ট্রাম্প পেয়েছেন 214টি ইলেকটোরাল কলেজ ভোট। জো বাইডেন বলেছেন, এটা পরিষ্কার যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় 270 ইলেকটোরাল ভোটের জন্য আমি পর্যাপ্ত সংখ্যক রাজ্যে জয় পেয়েছি। তবে আমি জয়ের ঘোষণা দিতে আসিনি, এটা জানাতে এসেছি যে যখন গণনা শেষ হবে আমাদের বিশ্বাস আমরা বিজয়ী হব। অন্যদিকে তুরস্কের একটি অতি দক্ষিণপন্থী ও চরম জাতীয়তাবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করল ফ্রান্স। তাদের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। ফরাসি সরকার বুধবার তুরস্কের গ্রেউলফস গোষ্ঠীকে নিষিদ্ধ করে এই ঘোষণা দেয়। ফ্রান্সের দাবি, এই চরমপন্থী অতি জাতীয়তাবাদী গোষ্ঠী ঘৃণা ছড়াচ্ছে এবং সহিংসতায় উস্কানি দিচ্ছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের অভিযোগ, এই গোষ্ঠী চরম সহিংস কাজে লিপ্ত। তারা সহিংস হুমকি দিচ্ছে এবং আর্মেনীয়দের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে।
গত সপ্তাহে লিও শহরে আর্মেনীয়দের একটি স্মারকের মর্যাদাহানি করা হয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন। এই স্মারকটি 1915 সালে গণহত্যায় নিহত আর্মেনীয় মানুষদের স্মরণে তৈরি করা হয়েছিল। সেখানে গ্রেওলফ আরটি ও তুরস্কপন্থী স্লোগান লেখা হয়েছে। আরটি হল রিসেপ তাইপ এরদোগানের নামের অদ্যাক্ষর। আর্মেনিয়া দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছে অটোমান সাম্রাজ্যের সময় 1915 সালে নরসংহারকে গণহত্যা বলতে হবে। ফ্রান্স এই দাবি সমর্থন করে। গ্রেওলফস কারা? এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি শরিক হল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি। গ্রেওলফসকে তাদেরই শাখা সংগঠন বলা হয়। 1960 ও 70-এ তুরস্কে একটি আন্দোলন শুরু হয়, তাদেরই বলা হতো গ্রেওলফস। 1980-এর পরের বছরগুলিতে তারা কমিউনিস্ট ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস কার্যকলাপ চালায়। ইতিমধ্যেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নিয়ে ফ্রান্স ও তুরস্কের মধ্যে লড়াই তীব্র হয়েছে। বুধবারের এই সিদ্ধান্ত তাকে আরও বাড়াতে পারে। এরদোয়ান সম্প্রতি বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার, কারণ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকে সমর্থন করেছেন। শিক্ষক স্যামুয়েল পেটি ও গির্জায় ঢুকে 3 জনকে হত্যার পরই ফ্রান্স এখন চরমপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তা নিয়ে ফ্রান্স ও তুরস্কের মধ্যে উত্তেজনা বাড়ছে। নাগর্নো কারাবাখ নিয়েও ফ্রান্স ও তুরস্কের মধ্যে ঝগড়া সামনে এসেছে। ফ্রান্সের এই সিদ্ধান্তের উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গ্রেওলফস বলে কোনো গোষ্ঠী নেই, ফ্রান্স মনগড়া একটি গোষ্ঠী তৈরি করেছে। বিবৃতি দিয়ে বলা হয়েছে, ফ্রান্সে তুরস্কের যে মানুষ আছেন তাদের স্বাধীনতা, জমায়েতের অধিকার এবং মত প্রকাশের অধিকারকে রক্ষা করতে হবে। কিন্তু সরকার ফ্রান্সে তুরস্কের লোকেদের আক্রমণ, উস্কানি ও হুমকি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ফরাসি সরকার এখন পুরোপুরি মার্কিন প্রভাবে কাজ করছে। তারা দুমুখ নীতি নিয়ে চলছে। কুর্দিস্তান ওয়ার্কার্স ফোর্স সহ অন্যান্য গোষ্ঠীগুলোকে তারা সমর্থন করছে। তুরস্ক আবার কুর্দিস্তান ওয়ার্কার্স ফোর্সকে জঙ্গি গোষ্ঠী মনে করে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। 2 অক্টোবর ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা এই খবর প্রকাশ করেছে। আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে কথোপকথনের সময় তিনি তার শ্রদ্ধার বিষয়টি প্রকাশ করেন। এ সময় আব্বাস বলেন, সবার উচিত ধর্ম ও ধর্মীয় প্রতীকের বিষয়ে সম্মান প্রদর্শন করা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব নবী ধর্মের বিষয়ে আক্রমণের বৈধতা না দেওয়ার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন তিনি। ম্যাক্রন বলেন, তিনি ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কিছু বলতে চাননি। তিনি সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং ইসলাম ও ইসলাম বিশ্বকে আলাদা চোখে দেখেন। এবারে আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ প্রসঙ্গ। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণা করেছেন, বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের আরও 7টি এলাকা থেকে আর্মেনিয়ার সেনাদের হটিয়ে দখলমুক্ত করা হয়েছে। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা ঘোষণা করেন বলে ইরানের বার্তা সংস্থা ইন্না জানিয়েছে। টুইটার বার্তায় প্রেসিডেন্ট আলিয়েভ জানান, আজারবাইজানের সৈন্যরা জিব্রাইল কাউন্টির মিরাক ও কাউদার গ্রাম, জাঙ্গিলান কাউন্টির মাসাদি ইসমাইলি ও সাফিবিকলি গ্রাম এবং কাবাদেলি কাউন্টির বাসারাত, কারাকিসলির ও কারাচেনলি গ্রাম আর্মেনিয়ার নিকট থেকে দখলমুক্ত করেছে। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট নাগর্নো কারাবাখ অঞ্চলে অপর 8 এলাকা আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। উল্লেখ্য, 27 সেপ্টেম্বর থেকে নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত, কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে 2 দফা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অবশ্য এখনও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।